ক্লাস 12 তোমাদের পড়ানোর বিষয় স্থির তড়িৎ। এই চ্যাপ্টারে আধানের কোনো গতিশীলতা নেই। আধান নির্দিষ্ট জায়গাতে স্থির থাকে এবং সেখান থেকে দু ধরনের তড়িৎগ্রস্ত পদার্থ, একটা ধনাত্মক একটা ঋণাত্মক সৃষ্টি হয়। সবার প্রথম বিজ্ঞানী থেলস ও পাইন গাছের আঠা, অর্থাৎ পাইন গাছের কোনো অংশের একটা ছালটাকে তুলে দিয়ে একটা পশমের কাপড় দিয়ে বেশ কিছুক্ষণ ঘষার পর আনাটাকে মোছার জন্য হাতটাকে ওই পাইন গাছের কাছে নিয়ে যেতে দেখলো তার হাতের মধ্যে থাকা লোমগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। তার কারণ খুঁজতে গিয়ে স্থির তড়িতের আবিষ্কার। কি বললেন? ঘর্ষণে স্থির তড়িৎ সৃষ্টি হয়। যেমন একটা এবনাইট দণ্ড, এটা দণ্ডটা এবনাইট যদি হয়, আর এটা বললাম কাঁচ দণ্ড। এবনাইট দণ্ডকে তুমি যদি পশম দিয়ে ঘষো, ঘর্ষণ ঘটাও, এটা পশম। এবনাইটে হয় ঋণাত্মক আধান, পশমে হয় পজিটিভ। কাঁচ দণ্ডকে তুমি যদি সিল্ক কাপড় দিয়ে, সিল্কের কাপড় বা রেশম দিয়ে ঘষো, তাহলে কাঁচ দণ্ড হয় ধনাত্মক প্লাস, আর সিল্কে হয় ঋণাত্মক। এটা আমরা ক্লাস 8-এ একটা তালিকা পড়েছিলাম বিভিন্ন পদার্থের। সবার প্রথম আছে পশম, কাঁচ, এরম করে 11টা 12টা পদার্থ রয়েছে। এই সারণীর মধ্যে পশম আছে 1-এ, এবনাইট আছে 8-এ, কাঁচদণ্ড আছে 2-এ, সিল্কের বা রেশমের কাপড় আছে 4-এ। তাহলে দেখতে পাচ্ছি যে এই তালিকা অনুযায়ী দুটো বস্তুর মধ্যে ঘর্ষণ ঘটালে তালিকার প্রথমের দিকে থাকা বস্তুগুলোতে ধনাত্মক আধান এবং শেষের দিকের বস্তুগুলোতে ঋণাত্মক আধানের সৃষ্টি হচ্ছে। কাঁচটা 2-এ, সিল্কটা 4-এ, তাই কাঁচে পজিটিভ আর সিল্কের নেগেটিভ আধান সৃষ্টি হচ্ছে। এখন এখানে আরো কতগুলো বিষয় জানার আছে। যেমন বহু প্রাচীনকালে, মানে আগেকার দিনে পেট্রোলবাহী ট্রাকগুলো, যে ট্রাকগুলো পেট্রোল বয়ে নিয়ে যায়, ধরে নাও পেট্রোলবাহী ট্রাক, ধরে নাও এই ট্রাকটার পেছনের দিকে ট্যাঙ্কারটা একটা শিকল মাটির সঙ্গে ঝোলানো থাকতো। অর্থাৎ গাড়িটা যখন আগে যেত, শিকলটা মাটির সঙ্গে ঘষে ঘষে যেত। তার কারণ পেট্রোল যদি এই ট্যাঙ্কারে ভর্তি না থাকে, তখন ট্যাঙ্কারের মধ্যে এই তরলটা ট্যাঙ্কারের সাথে ঘর্ষণের স্থির তড়িৎ তৈরি হতো। একই সঙ্গে পজিটিভ এবং নেগেটিভ আধান সৃষ্টি হলে একটা পরস্পর আকর্ষণের জন্য পরস্পরের মধ্যে একটা কি হয়, অগ্নিস্ফুলিঙ্গের সৃষ্টি হয় বা মৃদু তাপের সৃষ্টি হয়, যে তাপে পেট্রোলবাহী ট্রাকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। যাতে আধানটা ওখানে জমে না থাকে, শিকল বরাবর মাটিতে নিচে নেমে যায়, সেজন্যই শিকলটা ঝোলানো থাকতো। বর্তমানে পেট্রোলবাহী ট্রাকে আর শিকল ঝোলানো থাকে না। তার কারণ এই ট্রাকটা কতকগুলো প্রকোষ্ঠে ভাগ করা থাকে এবং যখন যে ডিপো যে পরিমাণ তেল চায়, এক একটা প্রকোষ্ঠকে ফুল খালি করে দেয়, অন্যান্য প্রকোষ্ঠ ভর্তি থাকে। ভর্তি থাকলে তেল আর নোড়ার প্রবণতা থাকে না, ফলস্বরূপ ওটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। আরও ছোট ছোট ঘটনা আমরা দেখেছি। একটা চিরুনিকে মাথায় কিছুক্ষণ ঘষে নিয়ে ছোট ছোট কাগজের কুচির কাছে নিয়ে গেলে কাগজের কুচিগুলো কি করে, ওই চিরুনি দ্বারা আকৃষ্ট হয়। আবার এটাও পড়েছি যে শীতকালে পশমের জামা কাপড় পরে থাকলে আমরা যখন খুলি তখন একটা পটপট করে আওয়াজ হচ্ছে। সমস্ত ঘটনাগুলো স্থির তড়িতেরই ঘটনা। পরবর্তী সম আধান পরস্পরকে কি করে? সম আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত আধান পরস্পরকে কি করে? আকর্ষণ করে। এটা খুব সহজ, পরীক্ষা দ্বারা তুমি বুঝতে পারবে। দুটো এবনাইটের দণ্ডকে আমরা যদি সিলিং হতে ঝুলিয়ে দিই, এমনভাবে ঝুলিয়েছি যাতে দুটো এবনাইটের দণ্ড একটার সঙ্গে একটা স্পর্শ করে থাকে অনাহিত অবস্থায়, মানে ঘর্ষণ না ঘটিয়ে আধান না তৈরি করা অবস্থায়।
পরবর্তী যদি আমরা দুটো এগোনাইটের দণ্ডকে দুটি পশমের কাপড় দিয়ে সরিয়ে নিয়ে গিয়ে ঘর্ষণ ঘটায়, তাহলে দুটো এগোনাইটের দণ্ডতে মাইনাস আধান সৃষ্টি হবে। সেই অবস্থায় ছেড়ে দিলে আর কখনোই তারা পরস্পরের সঙ্গে স্পর্শ হবে না, পরস্পর থেকে দূরে সরে যাবে। এখান থেকে বুঝতে পারবো সমাধান পরস্পরকে বিকর্ষণ করে বলেই এটা সরে গেছে। আবার একটা সুতোর সাহায্যে একটা কাঁচদণ্ড আর একটা এগোনাইট দণ্ড পরস্পর ঝুলিয়েছি, এমনভাবে ঝুলিয়েছি যারা পরস্পরের মধ্যে একটা গ্যাপ থাকে, ফাঁকা থাকে। একটা কাঁচদণ্ডকে তুমি রেশমের কাপড় দিয়ে ঘষলে, ফলস্বরূপ রেশম বা সিল্কের কাপড়ে কাঁচদণ্ডটাকে ঘষার জন্য কাঁচে পজিটিভ আধান তৈরি হবে। আর এবোনাইটকে যদি পশম দিয়ে ঘষি তখন এবোনাইটের নেগেটিভ আধান সৃষ্টি হবে। ওই অবস্থায় ছাড়লে তারা আর কখনো ওই গ্যাপটা থাকবে না, পরস্পরের সঙ্গে জুড়ে যাবে। এখান থেকে বুঝবো বিপরীত আধান পরস্পরকে কি করে, আকর্ষণ করে। অনাহিত বস্তুকে আহিত বস্তু মানে ধনাত্মক বা ঋণাত্মক তৈরিগ্রস্ত বস্তু সর্বদাই কি করে, আকর্ষণ করে। সেই কারণে কাগজটাকে ওই চিরুনি, ঘষা চিরুনিটা কি করছিল, আকর্ষণ করে টেনে নিচ্ছিল। তাই আকর্ষণ ও বিকর্ষণের মধ্যে তড়িৎগ্রস্ততার প্রকৃষ্ট প্রমাণ কি, অবশ্যই বিকর্ষণ। এর কারণ বিকর্ষণ কেবলমাত্র সম আধানের মধ্যে হয়। তাই দুটো বস্তুতে একই আধান থাকলেই পরস্পর বিকর্ষিত হয়ে সরে যাবে। কিন্তু আকর্ষণ কেবলমাত্র আকর্ষণ দুই ক্ষেত্রে হতে পারে, বিপরীত আধানের মধ্যে হতে পারে, আবার অনাহিত বস্তু এবং আহিত বস্তুর মধ্যে হতে পারে। তাই আকর্ষণ দ্বারা তুমি কোনটা অনাহিত বা কোনটা বিপরীত তড়িৎগ্রস্ত আধানযুক্ত বস্তু সেটা তুমি কখনোই পৃথক করতে পারবে না। তাই ফলস্বরূপ এখানে বলতেই পারি বিকর্ষণই তড়িৎগ্রস্ততার প্রকৃষ্ট প্রমাণ। আধানের কোয়ান্টাম তত্ত্ব, এটা আসার আগে একটু বলি, ঘর্ষণে যেহেতু স্থির তড়িৎ তৈরি হয়েছিল, তার মানে যে পদার্থগুলিতে ইলেকট্রনের আধিক্য বেড়ে যায় সেটাই হয় ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু, আর যেটা থেকে ইলেকট্রন চলে যায় সেটা হয় ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু। অর্থাৎ এবোনাইট আর পশম দুটো ঘর্ষণে ঘটানোর জন্য এবোনাইটে পশম থেকে ইলেকট্রন গিয়ে জমা হয়েছে, তাই হয়েছে ঋণাত্মক, আর এটা থেকে ইলেকট্রন চলে গিয়েছে বলে পশমটা হয়েছে ধনাত্মক। দুটো বস্তুকে একত্রে ঠেকিয়ে রাখলে বা স্পর্শ করে রাখলে দেখতে পাবো কোনো রকম ওর মধ্যে আধান থাকবে না, অর্থাৎ নিস্তড়িত হয়ে যাবে। সেক্ষেত্রে অর্থাৎ একই সঙ্গে সম পরিমাণ পজিটিভ এবং নেগেটিভ ঘর্ষণ দ্বারা সৃষ্টি হতে পারে। আধানের কোয়ান্টাম তত্ত্ব খুব ইম্পর্টেন্ট। এটাতে বলা আছে কোনো পরিবাহীর মধ্যে বা কোনো বস্তুর মধ্যে মোট আধানটা একটা ইলেকট্রনের অখণ্ড গুণিতকের সঙ্গে সমান হবে, প্লাস অর্থাৎ কিউ সমান প্লাস মাইনাস এনই হবে। কিউটা মোট আধান, এনটা হচ্ছে অখণ্ড সংখ্যা, এটা হচ্ছে ইলেকট্রনের আধানের মান। একটা ইলেকট্রনের আধানের মান আমরা জানি 1.6 × 10⁻⁻19 কুলম এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে হয় মাইনাস দিতে পারো 4.8 × 10⁻⁻10 ইএসইউ কুলম, আর ইএসইউ আধানের একক। ইলেকট্রনের ভর আছে এমই সমান হয় 9.1 × 10⁻31 কেজি। তাহলে তোমাদেরকে যদি বলা হয় কোনো পরিবাহীর মধ্যে 9.6 × 10⁻⁻19 কুলম আধান থাকতে পারে কি? উত্তর হবে হ্যাঁ। কেন? তুমি যদি 9.6 × 10⁻⁻19কে 1.6 × 10⁻⁻19 দিয়ে ভাগ করো, সেক্ষেত্রে ধনাত্মক পূর্ণ সংখ্যা পাচ্ছি, অখণ্ড। সেই মানটা কত পাচ্ছি আমরা? 6। তাহলে ইলেকট্রন ওই পরিবাহের মধ্যে এত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। যদি দেখবো এই ভাগফলটা একটা দশমিক সংখ্যা পেয়ে গেছে ফ্র্যাকশানে, অর্থাৎ 9.6কে 1.6 দিয়ে ভাগ করলে এখানে 6 বেরিয়েছে। যদি 8.1কে 1.6 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কি পূর্ণ সংখ্যা পাবো? নিশ্চয়ই পাবো না। অর্থাৎ কোনো পরিবারের মধ্যে 8.1 × 10⁻⁻19 কোনো আধান থাকতেই পারে না। অর্থাৎ এখান থেকে এটাও লিখতে পারি কোনো পরিবাহীর মধ্যে অতিরিক্ত আধান বা আধান ঘাটতি, অঙ্কের জন্য আধান ঘাটতি, সেটা এই সূত্র থেকেই পাবো মোট আধান ডিভাইডেড বাই একটি ইলেকট্রনের আধান। এই ফর্মুলা দিয়েই পাবো। যতগুলো ইলেকট্রন ঘাটতি হবে ততগুলো ইলেকট্রনের ভর দিয়ে গুণ করলে তত ভর ঘাটতি আমরা পেয়ে যাব। পরবর্তী আধান আমরা জানলাম। আধানের পরিবাহিতা অর্থাৎ তড়িতের পরিবাহিতা অনুযায়ী পদার্থকে
কতকগুলো ভাগে ভাগ করা যায়, যেমন পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক। যে সকল পদার্থের মধ্যে সহজে তড়িৎ পরিবাহিত হয় তাকে কি হয়, পরিবাহী বলা হয়, রূপ, লোহা, তামা ইত্যাদি। আর যে সকল পদার্থ সাধারণ উষ্ণতায় ভালো তড়িৎ প্রদান করতে পারে না, কিন্তু উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে তার পরিবাহিতাটা অনেক বৃদ্ধি পায়, সে সকল পদার্থগুলিকে কি হয়, অর্ধপরিবাহী, যেমন জার্মেনিয়াম, সিলিকন। অন্তরক বা কুপরিবাহী কাকে বলে, যে সকল পদার্থের মধ্যে তড়িৎ পরিবহনই হতে পারে না, অর্থাৎ সেগুলো অন্তরক, যেমন কাঠ, কাঁচ, শুষ্ক বায়ু ইত্যাদি। পরেরটা, তড়িৎ আবেশ বলতে কি বোঝায়, কোনো অনাহিত বস্তুর কাছে একটা আহিত বস্তুকে যদি নিয়ে যায়, ধরে নাও এটা একটা এবনাইট দণ্ড, এর মধ্যে মাইনাস আধান রয়েছে, এর একটা ক্ষেত্র আছে, এই ক্ষেত্রের মধ্যে অন্য কোনো অনাহিত বস্তুর কারণে আকর্ষণ করতে পারে বা সমাধান বস্তু কোনো বস্তুকে নিয়ে এলে বিকর্ষণ করতে পারে। যেই তুমি একটা অন্য অনাহিত বস্তুকে নিয়ে আসবে, যে বিশেষ ধর্মের জন্য সাময়িকভাবে এর সম্মুখ প্রান্তে বিপরীত আধান মানে পজিটিভ এবং বিপরীত প্রান্তে নেগেটিভ আধান সৃষ্টি হবে, সেই বিশেষ ধর্মটাকে কি বলা হয়, তড়িৎ আবেশ। এখন যতক্ষণ এই বস্তুটা এর মধ্যে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকবে বা এর মধ্যে স্পর্শ করে থাকবে, কোনো বস্তুকে যদি স্পর্শ ঘটায় তখনও তার মধ্যে তড়িৎ আবেশের জন্য আকর্ষণীয় হয়, ততক্ষণই এর মধ্যে এই প্লাস মাইনাস আধানটা অবস্থান করবে, মানে এটা আহিত অবস্থায় থাকতে পারবে। যদি বস্তুটার স্পর্শটাকে আমরা মানে ওর থেকে স্পর্শটাকে ছাড়িয়ে নিই, তখন আর এর মধ্যে প্লাস মাইনাসের কোনো আধিক্যই থাকবে না, অর্থাৎ আবেশজনিত আধানের অস্তিত্ব এর মধ্যে আমরা পাবো না। পরবর্তী আমরা আধান পড়লাম। আধান কোনো বস্তুতে কি পরিমাণ আধান আছে সেটা পরীক্ষা করার জন্য একটা বিশেষ যন্ত্র, সেটা হচ্ছে স্বর্ণপত্র বিক্ষেপ যন্ত্র। স্বর্ণপত্র বিক্ষেপ যন্ত্র আবেশের দ্বারা এই যন্ত্র অন্যান্য তড়িৎগ্রস্ত বস্তুকে পরীক্ষা করতে পারে। কি করে? যন্ত্রটা এই রকমের একটা কাঁচের বেলজার, এখানে কর্কের ছিটি, ওপর থেকে একটা ধাতব চাকতি, এই চাকতিটার একটা দণ্ড নিচের দিকে নামানো হয়েছে। এই বেলজারটার নিচের প্রান্তটা ধাতব পাত, এটা কোনো লোহার টেবিলের উপর রাখা হয়, এটা ধাতু, এগুলো কাঁচ, লোহার টেবিলের উপর রাখা হয় বা এটাকে ভূনিম্নস্থ করা হয়, মাটির সঙ্গে আর্থ কন্ডাক্টিং রাখতে হয়, তবে এটা ভালো কাজ করতে পারে। এবং এই ধাতব দণ্ডের দুদিকে দুটো সোনার পাতা আছে। সোনার পাতা কি হয়, যেমন সেই দরজার কবজাগুলো পরস্পরের মধ্যে এরকম করে খোলা পড়া করতে পারে, সেরকম সোনার পাতা এরকম করে বুঝতেও পারে আবার খুলতেও পারে। এখন এই সোনার পাতার দুদিকে দুটো দণ্ড ধাতব, টিনের দণ্ড হতে পারে ধাতব, এটা থাকে এবং ভেতরে যাতে না কোনো রকম জলীয় বাষ্প জমে সেই কারণে ক্যালসিয়াম ক্লোরাইড এই পোর্শনের বেসিনটাতে রাখা থাকে। প্রথমত এই যন্ত্রটার এটা ডেসক্রিপশন। এখন এই যন্ত্রটার সাহায্যে কিভাবে আধান পরিমাপ করবো তার জন্য একে আহিত করতে হয়। তুমি ধনাত্মক আধানেও আহিত করতে পারো, ঋণাত্মক আধানেও আহিত করতে পারো। আমি বললাম এই ঋণাত্মক আধানে এই যন্ত্রটাকে আহিত করব। তাই ধাতব টেবিলে রেখে এই চাকতির মধ্যে একটা এবনাইট দণ্ডকে বেশ কিছুক্ষণ ধরলাম। ধরে রাখলেই এখান থেকে ইলেকট্রনগুলোই ধাতু বরাবর এই দুটো পাতার মধ্যে চলে যাবে। প্রথম অবস্থায় দুটো পাতা এরমভাবে বুঝে থাকে, যেই মাইনাস আধান এখানে গেল দুটো পাতার মধ্যে ছড়িয়ে গেলে পাতা দুটো সমাধান বিকর্ষণের জন্য হালকা করে খুলে যায়। যেই একটু এইভাবে খুলে যায় মাইনাস আধানের জন্য, তখন এটা যেহেতু ভূনিম্নস্থ করা আছে, ধাতব টেবিলের উপর রাখা আছে, তখন এই দণ্ড দুটোর মধ্যে আবেশ হয়। ফলস্বরূপ আবেশের ধর্ম অনুযায়ী এর সম্মুখ প্রান্তটা কি হয়ে যায়, বিপরীত আধানে প্লাস তৈরি করে, আর এদিকে দণ্ডটাতেও প্লাস আধান তৈরি করে। বিপরীত আধান পরস্পরকে কি করে, আকর্ষণ, যেহেতু আকর্ষণ করবে পাতা দুটো আরো একটু বেশি করে খুলে যাবে। ওই অবস্থায় তোমার যন্ত্রটা আধান মাপার জন্য পুরোপুরি উপযোগী। এখন ধরে নাও আমার এই পেনটাতে কি আধান আছে এটা বোঝার জন্য আমি কি করলাম, এই চাকতিটাকে ঠেকালাম। চাকতিটার মধ্যে এই পেনটা ঠেকানোর সাথে সাথে তিন ধরনের ঘটনা ঘটতে পারে। এক, পাতার বিস্ফোরণ যেমন ছিল তেমনই থেকে যেতে পারে, তার মানে আমি বুঝতে পারি এর মধ্যে কোনো আধানই নেই, নিস্তড়িত। যদি দেখি
পাতার বিস্ফোরণটা আরো বেড়ে গেল, তাহলে আমরা বুঝবো এটাতে ঋণাত্মক আধান ছিল। কারণ এটা মাইনাস আধানে আহিত, আরো মাইনাস দিচ্ছি, এর মধ্যে বিকর্ষণও বাড়বে, আবেশের জন্য এই টিনের পাতার পাতার মধ্যে আকর্ষণও বাড়বে, ফলস্বরূপ আরো বিস্ফোরণটা বেড়ে যাবে। আর যদি দেখি আগের থেকে কমে গেল বিস্ফোরণ, তাহলে বুঝবো এটাতে ধনাত্মক আধান আছে। কারণ ঠেকানোর সাথে সাথে অনেক নেগেটিভকে কি করবে, প্রশমিত করবে, ফলস্বরূপ এই লিপটা বুঝে যাবে। অতএব পজিটিভ নেগেটিভ আদানে আহিত কোনো স্বর্ণপত্র নেগেটিভ আদান পরিমাপ করলে বিস্ফোরণ বেড়ে যায়, পজিটিভ আদান পরীক্ষা করলে বিস্ফোরণ কমে যায়, নিস্তড়িত হলে একই থেকে যায়। তুমি উল্টোটাও করতে পারো, বিপরীত ঘটনা ঘটবে। পরেরটা তড়িৎ পর্দা। তড়িৎ পর্দা এটা কি জিনিস? তড়িৎ পর্দা বা তড়িৎ আচ্ছাদন এমন একটা আবরণ, যে আবরণ ভেদ করে কোনো তড়িৎগ্রস্ত বস্তু থেকে আধান বাইরেও যেতে পারে না, বাইরে থেকে কোনো আধান প্রবেশও করতে পারে না। পরে আমরা জানবো আধান সর্বদা পরিবাহী কোথায় অবস্থান করে। আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। এটার জন্য বিজ্ঞানী ফ্যারাডে তারা একটা প্রজাপতি জালের পরীক্ষা করেছিল। এটা বললাম একটা প্রজাপতি নেট। প্রজাপতি নেট বলতে এই ধরনের নেট, দৌড়ে দৌড়ে গেলে প্রজাপতি ভিতরে ঢুকে গেলে আটকে দিয়ে প্রজাপতি ধরা যায়। এটা বললাম একটা রেশমের কাপড়ের তৈরি বা পশমের কাপড়ের তৈরি, পশমই বললাম। এখন তুমি একটা এবোনাইট দণ্ড দিয়ে এর ভেতরের পিঠটাও আর বাইরের পৃষ্ঠটাও বেশ কিছুক্ষণ এবোনাইট দণ্ডে ঘষলে, তাহলে নিশ্চয়ই পশমে কি হয়, পজিটিভ আধান তৈরি হয়। এখন এখানে কোনো একটা ডিটেক্টর, মেটাল ডিটেক্টর বা কোনো একটা আধান পরীক্ষক যন্ত্রের সাহায্যে প্রথমে ভেতরের পৃষ্ঠটা, এটা যদি আধান পরীক্ষক যন্ত্র হয়, ভেতরের প্রান্তটা স্পর্শ করে চাকতিতে ঠেকালাম, দেখলাম বিস্ফোরণ আহিত অবস্থায়, বিস্ফোরণ যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে গেল। এখান থেকে বুঝলাম ভেতরের পৃষ্ঠে কোনো আধান নেই। ওই আধান পরীক্ষকটার সাহায্যে বাইরের পৃষ্ঠে আমি স্পর্শ করে এখানে ঠেকালেই দেখলাম যে বিস্ফোরণ আগের থেকে কমে গেল। যেহেতু নেগেটিভ আধান আহিত এটা যন্ত্র, তার মানে বুঝবো বাইরের পৃষ্ঠে কি আছে, প্লাস আধান আছে। তুমি কোনো অন্তরক কে সাহায্যে ওই দিকে সুতোটাকে ধরে এদিকে ঘুরিয়ে নিলে, অর্থাৎ যদি উল্টিয়ে নিই ঘটনাটা এইরকম হবে। অর্থাৎ আগে ভেতরের দিকটা, ভেতরের প্রান্ত ছিল এ, বাইরে ছিল বি, যেই উল্টিয়ে নিলাম এটা ভিতরে চলে গেল, না এটা ভিতরে ছিল, তার মানে এটা চলে আসলো বাইরে আর বিটা চলে গেল ভেতরে। ওই অবস্থায় তুমি ওই আধান পরীক্ষক যন্ত্রটার সাহায্যে, যেহেতু আগেটা বাইরেটা ছিল এখন সে ভেতরে, ভেতরের প্রান্তটা স্পর্শ করে আবার ঠেকাচ্ছ, দেখছো কোনো রকম বিস্ফোরণ হচ্ছে না, তার মানে তুমি বুঝে গেলে এখানে আধান নেই। কিন্তু বাইরের প্রান্তটা স্পর্শ করে ঠেকাতেই দেখছি আবার বিস্ফোরণ কমে গেল, বুঝলে আধান বাইরে চলে এসেছে। তার মানে যে কোনোভাবেই তুমি বস্তুকে রাখো না কেন, আধান সর্বদা পরিবাহী কোথায় থাকে, বাইরে পৃষ্ঠে থাকে। আধান কোথায় কম থাকে, কোথায় বেশি থাকে, এইটা বোঝার জন্য আধান সর্বদা পরিবাহী তলমাত্রিক ঘনত্ব এসে গেছে। আর তলমাত্রিক ঘনত্ব বোঝার জন্য আধান সর্বদা পরিবাহীর বাইরে পৃষ্ঠে অবস্থান করার জন্য আধানের আধিক্যটা নির্ভর করে বক্রতার উপর, পরিবাহীর বক্রতার উপর। যদি তুমি কতগুলো বস্তু নাও, এটা বললাম একটা আয়তাকার, এটা বললাম ত্রিভুজাকৃতি, এটা বলে দিলাম খুব একেবারে তীক্ষ্ণ বস্তু, এর মধ্যে যদি তুমি আহিত করা হয় পাতগুলোকে, দেখবো ওই কর্নারগুলোতে বেশি পরিমাণ আধান আছে। এই কর্নারগুলো হিউজ পরিমাণ আধান থাকতে পারে, এই সূচাগ্র প্রান্তে আরো অনেক বেশি আধান থাকতে পারে। তাহলে বাঁক যত বক্রতা বেশি হবে তত আধানের আধিক্য বাড়বে। তাই আধানের তলমাত্রিক ঘনত্ব খুব ইম্পর্টেন্ট, সমস্ত এই সূত্র দিয়ে অঙ্ক আছে। আধানের তলমাত্রিক ঘনত্ব একে সিগমা দ্বারা প্রকাশ করলে এটা হবে মোট আধান মানে কিউ বাই ক্ষেত্রফল। যদি কোনো গোলকাকার বস্তু হয়, এর ব্যাসার্ধ আর থাকে, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান পাবো কিউ ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার, কারণ গোলকের ক্ষেত্রফলটা কত, 4 পাই আর স্কয়ার। তাহলে এর একক কি হবে, নিশ্চয়ই এসআই একক। আধানের একক কুলম,
ক্ষেত্রফলের উপর মিটার স্কয়ার, তাহলে কুলম্ব পার মিটার স্কয়ার। সিজিএস পদ্ধতিতে একক কি হবে? ইএসইউ পার সেন্টিমিটার স্কয়ার। মাত্রা কি হবে? আধানের মাত্রা হচ্ছে আই ইন্টু টি, মানে আই সমান কিউ বাই টি পড়েছিল ক্লাস 10-এ, তাহলে কিউ সমান পাচ্ছ আই ইন্টু টি, তাহলে আই ইন্টু টি ডিভাইড ক্ষেত্রফলের মাত্রা এল স্কয়ার, তাহলে আই এল টু দি পাওয়ার -2 ইন্টু টি, এটা পেয়ে গেলে আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রা। এরপর একটা সূচিমুখ ক্ষরণীয় আছে। আমরা এই বললাম যত বক্রতা বাড়ে তত আধানের আধিক্য বাড়ে। এটা যদি তোমার একটা সূচিমুখ হয়, এই সূচিমুখের এইখানে যদি এরকম আবেশের জন্য আমি বললাম বা কোনো পরিবাহীর সঙ্গে যুক্ত করে এর মধ্যে নেগেটিভ আধান প্রচুর পরিমাণে এই সূচিমুখে জমে গেছে, তখন এই সূচিমুখ বাতাসের অনাহিত ধূলিকণাগুলিকে টেনে ও আবার কি করে এই মাইনাস আধানে আহিত করে দেয়, তাহলে আরও পরিমাণ মাইনাস বেড়ে যায়। সমাধান যেহেতু পরস্পর বিকর্ষণ করে, ওই একসঙ্গে অত মাইনাস আধান এক জায়গায় থাকবে না, তখন মাইনাস মাইনাস বিকর্ষণের জন্য এটা পরস্পর দূরের দিকে আধানগুলো পরস্পর সরে চলে যায়, বায়ু প্রবাহ দ্বারা বেরিয়ে যায়। এই যে সমাধানগুলো পরস্পর বিভিন্ন দিকে বিকর্ষণের জন্য সরে যাচ্ছে, এটা হচ্ছে ক্ষরিত হচ্ছে, এটাকে সূচিমুখের ক্ষরণক্রিয়া বলে। আর একটা বায়ু প্রবাহ তৈরি করলে এটা সেচন বলা হয়। তাহলে এই সেচন আর সূচিমুখ ক্ষরণের জন্য একটা টার্ম চলে আসলো, সেটা হচ্ছে টার্মটা হচ্ছে তড়িৎ বার্তা। এইটা আবার কি তড়িৎ বার্তা? কি কোনো সূচিমুখকে কোনো সূচিমুখের ক্ষরণ ক্রিয়ার জন্য বা সূচিমুখের সেচন ক্রিয়ার জন্য আধানগুলি বায়ু প্রবাহ দ্বারা প্রবাহিত হয়। এই যে ঘটনাটাকে কি বলা হয়? তড়িৎ বার্তা। পরেরটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মায়ের সাথে পড়তে দেখা গেছে, ইম্পর্টেন্ট বলতে, যেমন যে বজ্রপাত আর বজ্রবহ জিনিসটা কি, বা বজ্রপাতের সময় আমাদের নিরাপদ স্থল কোনটা, বা ভালো বজ্রবাহের গুণই কি। এটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমত জানতে হবে বজ্র কিভাবে সৃষ্টি হয়। আমরা ছোটবেলার দিকে একটা জিনিস পড়েছি, মেঘে মেঘে ঘর্ষণে বজ্রপাত হয়। তাহলে মেঘে মেঘে ঘর্ষণ হচ্ছে মানে নিশ্চয়ই একটা মেঘে পজিটিভ থাকলে অন্য মেঘে নেগেটিভ থাকবে, তবেই তো ঘর্ষণে স্ফুলিঙ্গ তৈরি হবে। তাহলে মেঘে ওই যে একাধিক পরিমাণ পজিটিভ আর নেগেটিভ এলো কোথা থেকে? এর কারণ হিসেবে বলতে পারি পৃথিবীতে অনেক তেজস্ক্রিয় খনি রয়েছে, ওই তেজস্ক্রিয় খনি থেকে সবসময় আলফা বিটা দু ধরনের কণা বেরিয়ে আসে। আলফা মানে ধনাত্মক আর বিটা মানে ঋণাত্মক। বাতাসের ধূলিকণাকে ঘিরে ওই আধানগুলো ঘুরে বেড়াচ্ছে, আমাদের চোখের সামনে বহু পজিটিভ নেগেটিভ আধান থাকে। আবার এছাড়াও সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসছে, আয়নমণ্ডল ভেদ করে আসার সময় ওই আয়নমণ্ডলকে ধূলিকণাগুলো আহিত করে পজিটিভ নেগেটিভ আধানের অস্তিত্ব সৃষ্টি করে। তাহলে বাতাসে প্রচুর পরিমাণে ধনাত্মক বা ঋণাত্মক চার্জ থাকার জন্য যখন মেঘ করে কোনো কারণে একটা ধনাত্মক ক্লাউড তৈরি করবে, মেঘ সৃষ্টি করবে পজিটিভ। অনুরূপ একই রকমভাবে নেগেটিভ ক্লাউডের সৃষ্টি হতে পারে, নেগেটিভ মেঘও সৃষ্টি হতে পারে। ঝড়ে যখন বজ্রপাত তখন একটু হালকা ঝোড়ো বাতাসও বয়, ওই ঝোড়ো বাতাসের জন্য মেঘগুলো আকাশ দিয়ে সরে সরে যায়। যখন সরে যায় অনাহিত ধূলিকণা গেলে টেনে আরও পজিটিভ আধানের অস্তিত্ব বাড়ায়, এখানে অনেক নেগেটিভ আধানের অস্তিত্ব বাড়ায়। কি দুটো মেঘ বিপরীত আধানযুক্ত মেঘ কাছাকাছি হয়ে গেলেই ওদের মধ্যে বিভব পার্থক্যটা বেড়ে যায়, তখন আর দূরে সরে থাকতে পারে না, প্রচণ্ড গতিতে এসে পরস্পর সঙ্গে ধাক্কা লাগে, ফলস্বরূপ একটা স্পার্ক তৈরি হয়, ওইটা স্ফুলিঙ্গ করে আমরা বজ্র দেখতে পাই। বজ্রপাত কোনটা? যদি কোনো কারণে কোনো মেঘ ভূপৃষ্ঠের খুব কাছাকাছি চলে যায়, ধরে নাও এই বাড়ি আছে এখানে, আর একটা ধরে নাও বড় তাল গাছ আছে, তাল গাছের মাথাতেই তো পড়ে, ভূপৃষ্ঠের কাছাকাছি চলে গেল মেঘ, তখন আবেশ ঘটে। যেহেতু মাটির সঙ্গে এটা ভূনিম্নস্থ, আবেশের জন্য এই তাল গাছের মাথায় পজিটিভ আধান সৃষ্টি করবে এবং নিচে নেগেটিভ তৈরি করবে। যত নেগেটিভ হবে ওপরে পজিটিভের আধিক্য বাড়তে থাকবে, বিভব পার্থক্য প্রবল হয়ে গেলে তখন মেঘ আর উপরে থাকতে পারবে না, ডিসচার্জ হওয়ার জন্য এই গাছ বরাবর মাটিতে নামার চেষ্টা করবে, সেটা বজ্রপাত হিসেবে মাটিতে আসবে। এখন এই বজ্রপাতের হাত থেকে রক্ষা করার জন্য আমরা বজ্রবহ ব্যবহার করি। সেই জিনিসটা কি? বজ্রবহ বজ্রকে টেনে মাটিতে নামায় না, কিভাবে ও কাজ করে সেটাই আমরা বুঝবো।
একটা বড় অট্টালিকা সুউচ্চ বড় বড় উঁচু বাড়িগুলোতে অথবা বড় বড় মন্দিরে তার বজ্রবাহু লাগানো থাকে। বজ্রবাহুর মাথাতে একটা কিরম ত্রিশূলের ফলার মতন অংশ থাকে, অর্থাৎ সূচিমুখ করা থাকে। ওই সূচিমুখের সঙ্গে কোনো একটা মানে কোথাও কাটা নেই, অবিচ্ছিন্ন একটা মোটা ধাতব পরিবাহী দ্বারা মাটির অনেকটা নিচে পর্যন্ত ভূনিম্নস্থ করা হয় একটা তারকে। এখন এইটাই বজ্রবাহ। এই বজ্রবাহই বজ্রপাতের হাত থেকে অট্টালিকা বা মন্দির থেকে বাঁচায়। কিভাবে বাঁচায়? যেহেতু সূচিমুখ, কোনো কারণে কোনো একটা মেঘ যদি সূচিমুখের কাছে আসে, আবেশের জন্য এখানে সবসময় নেগেটিভ আয়ন তৈরি হয়। যেহেতু পজিটিভ ক্লাউড এসেছে, নেগেটিভ ক্লাউড এলে এখানে পজিটিভ হতো, আর নিচেতে পজিটিভ আছে। এখন সূচিমুখ যেহেতু আধানের আধিক্য প্রচুর পরিমাণে বেড়ে যাবে, আধানের আধিক্য বেড়ে গেলে এ কী হবে, সমাধান পরস্পরকে বিকর্ষণ করবে। ফলস্বরূপ এই মাইনাসগুলো সূচিমুখে একটা সেচন হবে, ক্ষরণ হবে। ফলস্বরূপ এই মাইনাসগুলো উপরে উঠবে, তখন এই পজিটিভ আধান মাইনাসকে কী করবে, টেনে নেবে। টেনে নিয়ে এই বিভব পার্থক্য বাড়ার জায়গায় পরস্পর ডিসচার্জ হয়ে যে বিভব পার্থক্য কমিয়ে দেবে। ফলস্বরূপ আর বজ্রপাত হবে না। এই যদি বিভব পার্থক্য কমে গেল, তখন আর নামতেও পারবে না। এই তখন বায়ু প্রবাহ দ্বারা সরে যাবে মেঘ, বজ্রপাতের হাত থেকে অট্টালিকাটাকে রক্ষা করবে। বজ্রপাতের সময় বিদ্যুৎকে এই কারেন্ট বরাবর মাটিতে নামায় নাই, এইভাবে ওকে নিস্তরিত করে দিয়ে এর বিভব পার্থক্যকে কমায়। ফলে বজ্রপাত আর হয় না। ভালো বজ্রপাতের তিনটে গুণ: এই সূচিমুখগুলোকে তীক্ষ্ণ হতে হবে, তারটা কোথাও কোনো জায়গায় কাটা থাকবে না, মানে কী হবে, মানে ছিন্ন হওয়া চলবে না, তারটা সুপরিবাহী এবং খুব মোটা হবে, এবং মাটির নিচে পর্যন্ত অনেকটা গভীর পর্যন্ত পুঁতে রাখতে হবে। বজ্রপাত হওয়ার বজ্রপাত যখন প্রচণ্ড পরিমাণে হয়, নিরাপদ স্থল গাছের তলায় মোটেই না। কোনো বজ্রবাহ যুক্ত অট্টালিকা বা রেলওয়ে প্ল্যাটফর্মগুলো বজ্রবাহু থাকে, ওইখানেতে থাকতে হবে।